ওকে। আমরা লাস্ট ক্লাসে লবণ সেতুর ভূমিকা শেষ করছিলাম, আর হচ্ছে করসান নিয়ে একটু কথা বলছিলাম। করসানটা কি ছিল? করসান বা ধাতুর ক্ষয়। একজন বলতো দেখি, করসান বা ধাতুর ক্ষয় ব্যাপারটা কি আসলে? করসান বা ধাতুর ক্ষয় কাকে বলে? তো উপরে লিখেই রাখছি। এটা কি মানে একটা রাসায়নিক বিক্রিয়া না করসান? এখন রাসায়নিক বিক্রিয়ার হ্যাঁ। ভিতরে কোন রাসায়নিক বিক্রিয়া, কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া? রেড। রেডক্স বিক্রিয়া। আচ্ছা, এটা আসলে কার সাথে বিক্রিয়া করে? দুনিয়াতে তো অনেক কিছুর সাথে বিক্রিয়া সংঘটিত হয়। এই রাসায়নিক বিক্রিয়াটা মানে কোরোসানটা কার সাথে সংঘটিত হয়? অক্সিজেনের সাথে বিক্রিয়া সংঘটিত হয়। আর অক্সিজেন বায়ুমণ্ডলে অবস্থিত। আর একটা হচ্ছে পানির ভেতরেও আমার অক্সিজেন আছে। তাহলে সব মিলায়া কোনো ধাতুকে যদি আমি ক্ষয় করাইতে চাই বা ধাতুকে যদি আমি জং ধরাইতে চাই, তাহলে আমি কি করব? ওই ধাতুকে পানির মধ্যে রেখে দিব, অথবা বায়ুর সংস্পর্শে রেখে দিব। তাহলে কি হবে? ওইখানে রেডক্স বিক্রিয়া হবে। আচ্ছা, এখন দুনিয়ার সব ধাতুকেই কি রাইখা দিলে ক্ষয় হবে? যেমন তোদের স্বর্ণের কথা বলছিলাম। স্বর্ণ তোরা কানের দুল হিসেবে পড়িস, বা আমরা গলার চেন হিসেবে পড়ি, বা আংটির মধ্যে স্বর্ণটা ইউজ করা হয়। স্বর্ণ কি পানির মধ্যে ভিজালে ক্ষয় হয়? বা সারাদিন যে বাতাসের সংস্পর্শে থাকে তাহলে কি ক্ষয় হয়? স্বর্ণ কি ক্ষয় হয়? স্বর্ণ কি ক্ষয় না। হয়? তাহলে এখান থেকে একটা কনসেপ্ট বুঝতে পারতেছি। তা দাগাদাগি না করি। ফিফার কি হইলো, দাগাদাগি শুরু করছিস কেন? ভুল করে লেগে গেছে। আচ্ছা। আচ্ছা, আমরা তড়িৎ রাসায়নিক সারিটা পড়ছিলাম না? তড়িৎ রাসায়নিক সারি, এই যে এখানে লেখা আছে লি কে কানা, এইভাবে আস্তে 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 কি আমরা এক পর্যায়ে যাই কি হাইড্রোজেন পাইছিলাম না? তারপর আবার হাইড্রোজেনের নিচে কি কিছু মৌল পাইছিলাম না? তারপর হচ্ছে যে গোল্ড টোল সহ। একটা জিনিস মনে রাখবি, এই যে হাইড্রোজেনের নিচে যারা অবস্থান করে, এরা কিছুটা নিষ্ক্রিয় প্রকৃতির। এরা কিছুটা কি প্রকৃতির? নিষ্ক্রিয় প্রকৃতির। তো এই নিষ্ক্রিয় প্রকৃতির থাকার কারণে এরা কিন্তু বায়ুর অক্সিজেনের সাথেও জারিত হয় না। ঠিক আছে, বুঝতে পারছিস? আচ্ছা। আবার সক্রিয় ধাতুগুলা সাধারণত হাইড্রোজেনের উপরে অবস্থান করে। সক্রিয় ধাতুগুলা সাধারণত হাইড্রোজেনের উপরে অবস্থান করে। তাহলে উপরের দিকে যদি আমরা বলি, হাইড্রোজেনের উপরে যারা আছে তারা আমাদের কি ধাতু? সক্রিয় ধাতু। আর এই সক্রিয় ধাতুগুলা মরিচা পড়ার অন্যতম কারণ। তাহলে দেখবি যে লোহা, হুম, লোহা হচ্ছে হাইড্রোজেনের সক্রিয়তা সিরিজের হাইড্রোজেনের উপরে অবস্থান করতেছে। সক্রিয়তা সিরিজ যেটা আমরা জানি, সেই সক্রিয়তা সিরিজ হাইড্রোজেন। তাহলে আমরা মরিচা পড়ার কারণ হিসাবে তাহলে কি বলতে পারি? ধাতুর সক্রিয়তা একটা কারণ হইতে পারে। এই যে একটা লেখা ছিল, ধাতুর সক্রিয়তা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ কি হইতে পারে? কি কারণে ধাতু মরিচা পড়তে পারে? বায়ু আর জলীয় বাষ্পের উপস্থিতি, তাই না? বায়ু ও জলীয় বাষ্পের উপস্থিতি। আর কি কারণে হতে পারে? আর কি কারণে হতে পারে চিন্তা করে বলতো দেখি। আচ্ছা, মনে কর একটা ধাতু লোহা। লোহার ভিতরে তো মরিচা পড়ে, এটা সবাই জানি। কিন্তু কিছু কিছু লোহা বা, যেমন অনেক সময় দেখা যায় যে গ্রিল বানায় আগের দিনের জানালা বা অন্য কোনো কিছু, তাড়াতাড়ি জং ধরতো। তাড়াতাড়ি কেন জং ধরতো, বা যে সকল লোহা তাড়াতাড়ি জং ধরে ওগুলো হচ্ছে নিম্নমানের লোহা। তার মানে ওইসব লোহার মধ্যে ভেজাল মিশানো থাকে। তাহলে যে সকল ধাতুর মধ্যে ভেজালের উপস্থিতি আছে, সেগুলোর মধ্যে আমাদের মরিচা পড়বে দ্রুত। তাহলে আমরা একটু লিখে রাখতে পারি ধাতুর মধ্যে ভেজালের উপস্থিতি। যদি আমাদের ধাতুর মধ্যে ভেজাল থাকে, ধাতুর মধ্যে ভেজালের উপস্থিতি, ওই ধাতুটা আমার দ্রুত মরিচা পড়বে। আরেকটা কারণ আছে, সেটা হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপস্থিতি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলা বলতো দেখি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলা? সাপোজ মনে কর যে একটা স্টিলের পাইপ। একটা স্টিলের পাইপ। এই স্টিলের পাইপটা নিয়ে আমি কি করলাম? লবণাক্ত পানি বা সমুদ্রের পানির ভিতরে ডুবাই রাখলাম। বিশেষ করে লবণাক্ত পানির ভিতরে ধর আমি
ডুবায় রাখলাম, তাহলে কি হবে বলতো? লবণাক্ত পানি মানে কি? সোডিয়াম ক্লোরাইড না? এটা কি একটা তড়িৎ বিশ্লেষ্য না? এটা কি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না? তাহলে ওইখানে ওই লোহার পাইপটা, এখানে যদি আমাদের Fe লোহা হয়, তাহলে ওই লোহার পাইপটা দ্রুত মরিচা পড়বে। তাহলে আমরা এখানে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপস্থিতি কি করলো? এই জিনিসটাকে কি করলো? ত্বরান্বিত করলো না? এর জন্য বলা হয়েছে কি, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপস্থিতিতে লোহা কি করে? দ্রুত মরিচা ধরে। এটা হলো আমাদের মরিচা পড়ার কারণ। কয়েকটা কারণ হচ্ছে আমাদের ধাতুর সক্রিয়তা, আর এবং ওই ধাতুটা জলীয় বাষ্প এবং বায়ুর উপস্থিতিতে মরিচা পড়বে। ধাতুর মধ্যে যদি ভেজালের উপস্থিতি থাকে তাহলে মরিচা পড়বে। আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যদি উপস্থিতি থাকে তাহলে মরিচা পড়বে। যেমন লোহার ভিতরে লোহা যদি তুই লবণাক্ত পানির ভিতরে ডুবায় রাখস, বা এমনিতেও কিন্তু দেখা যায়, যেমন রেল লাইন কিন্তু অনেক দিন যদি রেলগাড়ি চলাচল না করে তাহলে কিন্তু মরিচা পড়ে যায়। কেন? কারণ ওই যে লোহার ভিতর মানে ওটার সার্ফেস এরিয়াতে মোটামুটি জং ধরে একদম। ওইটা যে পরিমাণে ঘন, কত পরিমাণে মরিচা ওটাকে ক্ষয় করতে পারে না, অনেক দীর্ঘ বছর লাগে ক্ষয় হইতে হইতে। তো এর জন্য দেখা যাচ্ছে কি, যে বায়ুর উপস্থিতি আর জলীয় বাষ্পের উপস্থিতি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট মরিচা পড়ার জন্য। হ্যাঁ। আরেকটা জিনিস হলো কি, যে যে সকল মানে লোহা এমনিও মরিচা পড়বে, কিন্তু বেশি মরিচা পড়ে গেল কি কারণে মরিচা পড়লো বেশি? তাহলে নিশ্চিত ভাবে ওইখানে ভেজাল আছিল ওই ধাতুর মধ্যে, এর জন্য মরিচা বেশি পড়ছে। আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে কি, যদি তুই ওটা লবণাক্ত পানি বা সমুদ্রের পানির ভিতরে যদি ডুবাই রাখস, দেখবি ওই জিনিসটা জং ধরে যায় তাড়াতাড়ি। কারণ ওই জিনিসটাকে ত্বরান্বিত করে বেশি, মরিচা পড়াটাকে। আচ্ছা, এবার এই মরিচা পড়া বা এই যে ধাতুর ক্ষয় রোধ, মানে ধাতু যে ক্ষয় হয় এটাকে কিভাবে রোধ করবি? তুই ক্ষয় রোধ করবি কিভাবে? হুম, ধাতুর তুই ক্ষয় রোধ করবি কিভাবে? রং করে, ইলেকট্রোপ্লেটিং করে। হ্যাঁ, ইলেকট্রোপ্লেটিং করে। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু জারণ বিক্রিয়াতে আমাদের ক্ষয় হয়, তাহলে কোনোভাবেই ওই ধাতুকে কি করানো যাবে না? জারণ বিক্রিয়া অংশগ্রহণ করানো যাবে না, তাই তো? বা তড়িৎ বিশ্লেষণ করলে হ্যাঁ, ওটাকে কোনোভাবেই কি করানো যাবে না? অ্যানোড হিসেবে ব্যবহার করা যাবে না। তাহলে এই কারণগুলো আমরা কি লিখতে পারি না? তাহলে হ্যাঁ, আমরা ধাতুর যদি আমরা ক্ষয় রোধ করি, যে আমরা কি কি কারণে ধাতুর ক্ষয় রোধ করতে পারবো, তাহলে ধাতুর ক্ষয় রোধ কয়েকটা উপায় যদি তোকে লিখতে বলে, তাহলে একটা উপায় কি হইতে পারে? যেহেতু ধাতুর কি ক্ষয় হয় কি বিক্রিয়াতে? জারণ বিক্রিয়াতে। তাহলে আমরা কি লিখবো? যে ধাতুকে কোনোভাবে কি হিসেবে ব্যবহার করা যাবে না? যেহেতু, এটা এই লাইন লিখবে এইভাবে, যেহেতু ধাতুর ক্ষয় একটি জারণ বিক্রিয়া, ধাতুর ক্ষয় একটি কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। তাই ধাতুকে কি হিসেবে ব্যবহার করা যাবে না? তাই ধাতুকে অ্যানোড হিসেবে ব্যবহার করা যাবে না। আরেকটা কি কারণ হইতে পারে ধাতুর ক্ষয় রোধ? ওই যে একজন বলল, কি যেন বললি? গ্যালভানাইজিং বা ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং আচ্ছা, করে। এইখানে দুইটা কথা আছে, গ্যালভানাইজিং কিসের মাধ্যমে করা হয় আর ইলেকট্রোপ্লেটিং কিসের মাধ্যমে করা হয়। প্রথমত গ্যালভানাইজিং কাকে বলে? হ্যাঁ, আমরা এখানে ছোট্ট করে লিখি গ্যালভানাইজিং বা ইলেকট্রোপ্লেটিং, তারপর এটাকে আমরা ডিটেলস একটু বলি। গ্যালভানাইজিং, দুইটা কিন্তু দুই জিনিস, ইলেকট্রোপ্লেটিং আর গ্যালভানাইজিং। ইলেকট্রোপ্লেটিং, এক কথায় যদি বলি, গ্যালভানাইজিং সাধারণত জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয়। কিসের প্রলেপ দেওয়া হয়? জিঙ্ক ধাতুর প্রলেপ। তাহলে এক কথায় যদি আমরা বলি, গ্যালভানাইজিং এর সময় আমরা কিসের প্রলেপ দিব? জিঙ্ক ধাতুর প্রলেপ। জিঙ্ক ধাতুর প্রলেপ। আর যদি বলি ইলেকট্রোপ্লেটিং কার কার মধ্যে দেওয়া হয়, মানে ইলেকট্রোপ্লেটিং কি কি দিয়ে দেওয়া হয়? এই যে এই জিনিসগুলো দিয়ে হচ্ছে ইলেকট্রোপ্লেটিং করা হয়। কি কি? নিকেল, ক্রোমিয়াম, আর হচ্ছে কপার। নিকেল, ক্রোমিয়াম, আর হচ্ছে কপার। এই ধাতুর প্রলেপ গুলা দিয়ে হচ্ছে ইলেকট্রোপ্লেটিং করানো হয়। কার উপর করা হয় অ্যাকচুয়ালি? সাধারণত লোহার উপরে করা হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি আমরা গ্যালভানাইজিং করি তাহলে ওই ধাতুটা দেখা যাবে কি চকচক করে, মানে গ্লেজিং দেয় বেশি আর কি। আচ্ছা, এবার গ্যালভানাইজিং তাহলে কাকে বলে? গ্যালভানাইজিং কাকে বলে?
লোহার উপর জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়াকেই তো গ্যালভানাইজিং বলে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা একসাথে যদি এইভাবে লিখি, তাহলে আমরা কি লিখতে পারবো? গ্যালভানাইজিং এর যদি আমরা সংজ্ঞা দেই, তাহলে আমরা লিখবো লোহার উপর মরিচা রোধ করার জন্য, তাই না? হ্যাঁ। লোহার উপর মরিচা রোধ করার জন্য কি করা হবে? আচ্ছা, রঙের ব্যাপারটা এখানে নিয়ে আসা হলো না কেন? যেহেতু আমরা রসায়ন পড়তেছি, সরি, তড়িৎ রসায়ন পড়তেছি, এই ক্ষেত্রে আমরা ওই যে তড়িৎ বিশ্লেষণ দ্রবণের ব্যাপারটাকে আমরা এখানে সাপোর্ট করব। হ্যাঁ, রং দিয়ে তো আর তড়িৎ বিশ্লেষণ করা হবে না, এর জন্য আমরা রংটাকে নিয়ে আসবো না। তবে হ্যাঁ, যে রং বা আলকাতরা এগুলো কিন্তু আমাদের বায়ুকে সরাসরি ওই লোহার সাথে ইন্টারেক্ট করতে দেয় না, যার কারণে লোহা বা যে কোনো গ্রিল জাতীয় জিনিসের উপর রং করলে ওই জিনিসটা দীর্ঘদিন স্থায়ী থাকে, কারণ ওই জিনিসটা সরাসরি বায়ুর সংস্পর্শে ওটাকে আসতে দেয় না। কিন্তু একটা জিনিস খেয়াল করবি, যাদের বাসায় রং গ্রিল থেকে উঠা যাইতেছে, দেখবি ওই রঙের চলটাটা যখন উঠতেছে, দেখবি সাথে সাথে কিন্তু দেখবি কিছু জংও উঠতেছে। দেখছো সেই জিনিসটা? রঙের সাথে সাথে যে কিছু জং উঠা পড়ে, মানে ওইখান থেকে জং হ্যাঁ আসে হ্যাঁ, দেখছি। আসলে। মানে যতই, হ্যাঁ, যতই তুই রং দেস, যদি ওই ধাতু বা ওই গ্রিল বা যে ইয়াটা দিয়ে বানানো হয়েছে ওই জিনিসটা, ওটার ভিতরে যদি কোনোভাবে যদি ভেজালের উপস্থিতি বেশি থাকে, তাহলে ওটা ভেতর থেকেই নিজে নিজে এক সময় কি হয়ে যায়, জং ধরে আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। মানে এটাকে বলা হয় ধাতুর করোসান, ধাতুর ক্ষয় হইতে থাকে। ঠিক আছে, বুঝতে পারছস? এই আর কি কারণ। তাহলে লোহার উপর মরিচা রোধ করার জন্য আমরা গ্যালভানাইজিং এর সংজ্ঞাটা দিচ্ছিলাম, লোহার উপর মরিচা রোধ করার জন্য অধিক সক্রিয় জিঙ্ক, অধিক সক্রিয় জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয়। এখন জিনিসটা তো আমরা নিষ্ক্রিয় ধাতু না দিয়ে দিলাম সক্রিয় ধাতু, কেন সক্রিয় ধাতু দেওয়া হলো জিনিসটা বুঝাইতেছি। অধিক সক্রিয় জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয়, এই প্রক্রিয়াকে কি বলা হবে? গ্যালভানাইজিং। আচ্ছা, সিলভারাইজিং কাকে বলে? তাহলে সিলভার ধাতুর প্রলেপ সিলভার দিয়ে দেওয়াকে বলবো, প্রলেপ দিলে। হ্যাঁ। তাহলে হ্যাঁ, যদি সিলভারের প্রলেপ দেওয়া হয়, তাহলে সিলভার ধাতুর সিলভারাইজিং বলা হবে। আচ্ছা, এখন এই জিনিসটা আসলে সক্রিয় ধাতুর প্রলেপ কেন দেওয়া হলো, সক্রিয় জিঙ্ক ধাতু কেন নেওয়া হলো? আমরা তো এখানে আরো নিষ্ক্রিয় নিতে পারতাম। আসলে সক্রিয় ধাতু দেওয়ার কারণটা হচ্ছে এটাই, যে এই যে যে আমরা জিঙ্ক ধাতুটা নিলাম, আমার বায়ুমণ্ডলে কি আছে? অক্সিজেন আছে, অথবা বায়ুমণ্ডলে কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে, অথবা বায়ুমণ্ডলে কি আছে আমাদের? জলীয় বাষ্প আছে, আছে না? তো এই জিঙ্ক কি করে? এই সবগুলোর সাথে বিক্রিয়া টিক্রিয়া কইরা সে হচ্ছে সুন্দর করে জিঙ্ক কার্বনেট তৈরি করে ফেলায়। হ্যাঁ, এই জিঙ্ক কার্বনেটের একটা আবরণ তৈরি করে ফেলায়, আস্তরণ তৈরি করে ফেলায়, যার কারণে ওইটা কি করে, ওইটা ভেতরের যে লোহাটা আছে, সাপোজ মনে করে এটা যদি আমরা একটা লোহার খণ্ড ধরি, এটা হচ্ছে আমাদের সেই লোহার খণ্ডটা। এই লোহার খণ্ডের উপর আমরা কি করলাম? উপর দিয়ে হচ্ছে আমরা এরকম একটা জিঙ্ক ধাতুর প্রলেপ দিয়ে দিলাম। তাহলে জিঙ্ক ধাতুর প্রলেপটা কি করবে? ওই ওই ধাতু কি করবে? সাপোজ এখানে আমি লাল কালিতে যদি দেখাই, এই জিঙ্ক ধাতুর প্রলেপটা এখানে একটা জিঙ্ক কার্বনেটের আস্তরণ তৈরি করবে। এই যে এখানে একটা জিঙ্ক কার্বনেটের এরকম বায়ুর সাথে ইন্টারেক্ট করে এখানে একটা আস্তরণ তৈরি করে ফেলবে, যেটা আর কি করে না, ওই যে ভেতরের যে লোহাটা আছে ওই লোহাটাকে আর বায়ুর সংস্পর্শে আসতে দেয় না। এটা হচ্ছে আমাদের জিঙ্ক ধাতুর প্রলেপ ছিল। ঠিক আছে, বুঝতে পারছো কনসেপ্টটা? হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের যে ধাতুই তুই নেস, হ্যাঁ, সাধারণত আমরা এখানে লোহাটা ধরে নিলাম, এই হচ্ছে আমাদের লোহা। ওকে, ক্লিয়ার এই জিনিসটা? এবার আই ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং কি? ওই যে নিকেল, ক্রোমিয়াম, কপার ধাতু দ্বারা যদি লোহার উপর প্রলেপ দেওয়া হয়, তাহলে এটাকে কি বলা হয়? ইলেকট্রোপ্লেটিং। তো এটাও কি একই কনসেপ্ট না? এটাও কি করবে, ওই যে পরবর্তীতে ইলেকট্রোপ্লেটিং দেওয়ার পরে কি হবে, লোহাটার জলীয় বাষ্প আর অক্সিজেনের সংস্পর্শে আর আসতে পারবে না। ঠিক আছে, বুঝতে পারছস? আচ্ছা, এবার আয় হচ্ছে মরিচারোধী ইস্পাত। আচ্ছা, আমরা ইস্পাতের নাম শুনছি। হ্যাঁ, লোহারই একটা রূপ ইস্পাত কি? হ্যাঁ, এই ইস্পাত কি দিয়ে তৈরি করা হয়? তুই বলতে পারবি ইস্পাত তৈরিতে কি কি লাগে? প্রথম কথা হচ্ছে কার্বন দিতে হবে। কি দিতে হবে? কার্বন। তারপরে কি দিতে হবে? নিকেল। তারপরে কি দিতে হবে? ক্রোমিয়াম। এই সব ধাতুকে,
মানে এটা তো নিকেল আর ক্রোমিয়াম ধাতু, হ্যাঁ, কার্বন নিকেল ক্রোমিয়াম ধাতুকে লোহার সাথে যুক্ত করে এটাকে একত্রিত করা হবে লোহার সাথে, কি করে, যুক্ত করে মরিচাবিহীন, এটা কিন্তু মরিচা পড়ে না ইস্পাতের ভেতরে, যেটাকে বলা হয় স্টেইনলেস স্টিল, যুক্ত করে মরিচা রোধী কি তৈরি করা হয়, ইস্পাত। এবং পরীক্ষায় আসে যে ইস্পাত কি কি দিয়ে তৈরি করা হয়, তাহলে কি কি দিয়ে তৈরি করা হবে, আমরা কি কি পাবো ইস্পাতের মধ্যে, কি কি পাবো বলতো দেখি, তাহলে লোহা পাবো তাই তো, কার্বন, নিকেল, ক্রোমিয়াম। লোহা পাবো। এই লোহার সাথে আর কি কি পাবো, লোহার সাথে কার্বন, নিকেল আর কি, ক্রোমিয়াম। ঠিক আছে, ওকে। তাহলে কি বুঝতে পারছি আমরা এই 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 কনসেপ্টটুকু, যে ইস্পাত কেন তৈরি করা হয়, সাধারণত অধিক আহ, টেকসই, এটা এর জন্য ইউজ করা হয়। এই জন্য দেখবি যে ইদানিং চায়নারা বা অন্যান্য দেশে দেখবি যে খুব অল্প সময়ে দেখবি যে ওরা ফ্রেম তৈরি করে ফেলাইতেছে, লোহার ফ্রেম ফ্রেম দিয়ে, ইস্পাতের ফ্রেম, সাধারণত ইস্পাতের ফ্রেম বানায় একদম ঢালাই ঢালাই দিয়ে ফেলাইতেছে। আর বাংলাদেশে এখনো দেখবি ওই যে রড, রড গুলা কিন্তু এখনো ব্যবহার করে আসলে। এখন ইস্পাতের দাম তো মেলা, এত দামি জিনিস সবাই তো আবার কিনতেও পারবো না, এর জন্য আসলে জিনিসটাকে নাগালের মধ্যে নিয়ে আসার জন্য ওই যে রডটা আর কি ইউজ করা হয়। তবে অবশ্যই রডও মোটামুটি ভালো মানের রড যদি কিনা দেয় তাহলে তো অবশ্যই ভালো। আবার দেখা যায় নিম্নমানের রড আছে, এই যে কিরকম, ওই যে দেখো না টিনের ঘরের মধ্যে থাম্বা লাগায় রাখে, এই টিনের ঘরের ভিতরে যে থাম্বা গুলা লাগায় ওইখানে দেখবি যে নিম্নমানের রড লাগাই রাখছে। নিম্নমানের রড বলতে কি ওগুলোর মধ্যে ভেজাল মেশানো থাকে? হ্যাঁ, ওগুলোর মধ্যে যে মোটামুটি ভেজাল টেজাল থাকে আর কি, এর জন্য তো নিম্নমানের রড ওগুলো, কম দামি রড আর কি। ধর হচ্ছে গার্বেজ যেগুলো, ধর হচ্ছে ইস্পাত শিল্প থেকেই যেগুলো আর কি বের হয় ওগুলা দিয়েই কোনো রকম ভাবে আবার জোড়াতালি মাইরা আর একটু নিম্নমানের রড ব্যবহার করা, ওগুলা তো আসলে ওই যে অস্থায়ী ভাবে ঘর টর যারা তুলে ওগুলাতে বেশিরভাগ ইউজ করা হয়। বা হচ্ছে ওই যে দেখবি যে বিভিন্ন রকম চিকন চিকন লোহার ফ্রেম বানানো হয়, হ্যাঁ, ওগুলাতে আর কি এই জিনিসগুলো ব্যবহার করা হয়। তবে হ্যাঁ, যে বাসা বিল্ডিং বা টেকসই কোনো উন্নয়নের জন্য অবশ্যই ভালো মানের রড ব্যবহার করতে হয়, ওখানে লোহার ঘনত্ব সবকিছু মেনটেন করা হয়। ঠিক আছে, বুঝতে পারছি আপাতত এই কনসেপ্ট গুলা। আচ্ছা, হ্যাঁ, এইবার হচ্ছে আমরা, এগুলো হচ্ছে আমাদের কিছু এক্সট্রা কনসেপ্ট ছিল। আর কিছু এক্সট্রা কনসেপ্ট আছে, সেটা হলো ওই আমরা গত লাস্ট ক্লাসে ইয়া করছিলাম না, ওই যে লবণ সেতুর আগে আমরা ওই দ্রবণের ঘটনাগুলো পড়ছিলাম না, যে কিভাবে আসলে তড়িৎদ্বার বিভব তৈরি হয়। হ্যাঁ। আমাদের যদি এই টপিক্স এর নাম দেই, আমরা নাম দিতে পারবো কি, তড়িৎদ্বার বিভব কিভাবে সৃষ্টি হচ্ছিল, কিভাবে সৃষ্টি হয়, তো একটু বলতো দেখি, কেউ একজন রিভিউ করতো তড়িৎদ্বার বিভব কিভাবে সৃষ্টি হইতেছিল। আমাদের যে দ্রবণটা ছিল, একটা হচ্ছে অ্যানোডের দ্রবণ ছিল, আর একটা কিসের দ্রবণ ছিল, ক্যাথোডের দ্রবণ ছিল। এই দুইটা দ্রবণের ভেতরে একটা চাপের তারতম্য ঘটে। অ্যানোডের দ্রবণে কি চাপ তৈরি হয়, দ্রবণ চাপ তৈরি হয়, তার মানে দ্রবণে আমাদের আয়ন গুলা চলে আসতে থাকে, এটাকে বলা হয় দ্রবণের চাপ। আবার এই দ্রবণের আয়ন গুলা যদি, ক্যাটায়ন গুলা যদি রিমুভ না হয়, তখন কিন্তু আমাদের ওইখানে একটা কি বিভব পার্থক্য আর তৈরি হয় না, তখন কিন্তু ওই ঝামেলা তৈরি হয়। হ্যাঁ, তো এর জন্য ওই অতিরিক্ত আয়নকে নিউট্রালাইজ করার জন্য বা সাম্যাবস্থায় আনার জন্য আমরা তখন কি করি, লবণ সেতু ব্যবহার করি। আবার ক্যাথোডের দিকে যদি চিন্তা করো, ক্যাথোডের দ্রবণটাকে কি বলা হয়, অভিস্রবণ চাপ সেখানে কাজ করে। সেখানে অভিস্রবণ চাপটা কি, দ্রবণের যে আয়ন গুলো আছে, ক্যাটায়ন গুলো আছে, সেগুলা কি করে, ওই ক্যাথোডে আগত ইলেকট্রন, এই ইলেকট্রনটা আবার কই থেকে আসে, অ্যানোড অংশ থেকে আসে, অ্যানোড জারিত হইয়া এই ইলেকট্রন গুলা পাস করে ক্যাথোডের দিকে। পরবর্তীতে ওই দ্রবণ থেকে ক্যাটায়ন গুলা ক্যাথোডের ওই ইলেকট্রন গুলাকে গ্রহণ কইরা সে কিন্তু ওই যে ক্যাথোডে কিন্তু ধাতু হিসেবে সঞ্চিত হয় বা জমা হয় আর কি, হ্যাঁ, প্রলেপন করে আর কি। এই হচ্ছিল আমাদের সেই দিক, গত ক্লাসের হচ্ছে কথা, যে কিভাবে আসলে আমাদের বিভবটা তৈরি হয়। তাহলে তরল সংযোগ বিভব কি হবে তাহলে, ওই যে দেখতো এখানে, আমরা যদি এখানে একটু চিত্রটা দেখাই, আমরা কোন কালার দিয়ে দেখাবো, আমরা এইদিকে যদি দেখাই দেখতো আমাদের এই যে এই সংযোগস্থলে কি হয়েছিল, একটা অ্যানোড বা ক্যাথোড, এটাকে যদি তুই সংযুক্ত করস, আমরা এখানে যদি সাদা কালার দিয়ে দেখাই, সংযোগস্থলে কি একটা বিভব তৈরি হইতেছিল না, এই যে ডট যদি দেই, তরল যেখানে এসে সংস্পর্শ করতেছে সেইখানে কি তৈরি হইতেছিল, একটা বিভব তৈরি হবে। তাহলে এক কথায় যদি বলি তরল সংযোগ বিভব কি, তরল সংযোগ বিভব কি, ওই যে তরলের তরলে। সংযোগস্থলে হ্যাঁ, তরল।
অবশ্যই কিন্তু তড়িৎদ্বার থাকতে হবে নাকি? তড়িৎদ্বার ছাড়া কি হবে? তাহলে কার কোন জায়গার হ্যাঁ। সংস্পর্শে থাকবে? তড়িৎদ্বারের মধ্যে। তাহলে দুটি তড়িৎদ্বারের বা দুটি তড়িৎ কোষের অ্যানোড ক্যাথোডের সংযোগ স্থলে যে বিভব তৈরি হয় তাকেই কি বিভব বলা হবে? তরল সংযোগ বিভব। এখন এই যে এই তরল সংযোগ বিভব তৈরি হওয়ার কারণে কি হয়, এই যে অতিরিক্ত যে জিঙ্ক গুলা এখানে তৈরি হলো, ধর এখানে অতিরিক্ত হচ্ছে জিঙ্ক তৈরি হলো, অতিরিক্ত ধর হচ্ছে জিঙ্ক তৈরি হলো। এই জিঙ্ক গুলা যদি তুই রিমুভ না করস তাহলে কি নতুন করে কি অ্যানোড কি আর জারিত হবে? ব্যাপারটা একটু এই যে এদিকে একটু আমরা বুঝাই। হুম, আমরা জিনিসটাকে বুঝাইতেছিলাম যে ধর এখানে আমাদের অতিরিক্ত পরিমাণে জিঙ্ক তৈরি হয়েছে, এই যে তরল সংযোগ স্থলে কিন্তু এই যে বিভব তৈরি হলো। ধর এইখানে যে অতিরিক্ত জিঙ্ক তৈরি হলো, এই জিঙ্ক গুলাকে যদি তুই না সরাইতে পারস তাহলে কি নতুন করে কি সে এখানে কি আয়ন দিব? না। তাহলে এই রিমুভটা কে করবে? এখানে সংযোগ বিভবটা দূর করবে কে? লবণ লবণ সেতু। সেতু। এইটাই একটা মানে একটা কনসেপ্ট ছিল যে লবণ সেতুর ভূমিকা যদি লিখতে বলে তাহলে তোরা এক কথায় বলবি যে তড়িৎদ্বারের বা উম, তরল সংযোগ বিভব দূর করার জন্য লবণ সেতু ব্যবহৃত হয়। আচ্ছা, একটা জিনিস মনে আছে কিনা, লবণ সেতুতে উপযুক্ত উপযুক্ত কোনটা ছিল সব থেকে? নাইট্রেট জাতীয় যৌগ উপযুক্ত ছিল না? সব থেকে ভালো হ্যাঁ। কোনটা ছিল? পটাশিয়াম নাইট্রেট। সব থেকে ভালো কোনটা ছিল? পটাশিয়াম নাইট্রেট। তবে তিনটাকেই ধরা হয় বেশি। আমরা যদি উপযুক্ত, আমরা লবণ সেতু আমরা যদি এখানে একটু আবার একটু বলে দেই, লবণ সেতুর উপযুক্ততা, উপযুক্ত লবণ সেতু, উপযুক্ততা যদি বলি সব থেকে বেশি উপযুক্ত হচ্ছে অ্যামোনিয়াম। আর এগুলো মুখস্থ রাখিস, হ্যাঁ? অ্যামোনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, আর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, এই তিনটা একদম মুখস্থ রাখবি। মানে দুনিয়ার ব্যাগ কিছুই কিন্তু লবণ সেতু হিসেবে ব্যবহার হবে না। আরেকটা জিনিস মনে রাখবি যে এদের ঘনমাত্রা কত হইতে হবে? 0.1 মোলার ঘনমাত্রার হইতে হবে। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা। অ্যামোনিয়াম ক্লোরাইড হবে। হুম। আগের ক্লাসে মনে হয় লিখছিলা লিখলাম। হবে না। হবে না? সরি, অ্যামোনিয়াম নাইট্রেট, ক্লোরাইড কেন? আমি বলতেছিলাম হ্যাঁ। নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, আর হচ্ছে কি পটাশিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু দেওয়া যাবে না। ভালো কথা, ভালো কথা মনে করছিস। হ্যাঁ, নট অ্যামোনিয়াম ক্লোরাইড। কই যেন লিখছিলাম, কই কই কই, এই নিচেই যে আছে। এই যে উৎকৃষ্টর মধ্যে এগুলাই ধরা হয় আর কি। অ্যামোনিয়াম নাইট্রেট তো উৎকৃষ্টই সবগুলো আর কি। তবে ভালো উৎকৃষ্টতা হয় যে অ্যামোনিয়াম নাইট্রেট আর হচ্ছে কি পটাশিয়াম নাইট্রেট, ওই যে ডাবল টিক চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, এবার একটা কনসেপ্ট একটু বাকি আছে। রিডিং পড়তে গেলে আর কি পাবি। ওই যে তড়িৎদ্বারের নির্দেশক তড়িৎদ্বার একটা কনসেপ্ট আছে, এটা আমি একটু তাহলে বুঝাই দিই নাকি? নির্দেশক তড়িৎদ্বার জাস্ট এমসিকিউ এর মতো করে বুঝাই দিব। ঠিক আমাদের এরপরে হচ্ছে আমরা নান সমীকরণে যাই। হ্যাঁ, তাহলে আমরা একটু এখানে নির্দেশক তড়িৎদ্বারটা বুঝাই ফেলাই। আচ্ছা। আচ্ছা, নির্দেশক ব্যাপারটা কি বলতো? নির্দেশক বলতে তুই কি বুঝস? কোনো কিছুর মান নির্দেশ করবে, তাই না? যেমন পরিমাণগত রসায়নে আমরা নির্দেশকের ভূমিকা পড়ছিলাম না? হ্যাঁ। নির্দেশক তড়িৎদ্বার। তাহলে এখন তড়িৎদ্বারের ক্ষেত্রে নির্দেশক ব্যাপারটা কি হবে? যে তড়িৎদ্বারের বিভব নির্ণয় করা হবে। এখন বিভবটা যে নির্ণয় করবি একটা সাপেক্ষে নির্ণয় করা হয় না? যেমন তুই বাজারে হচ্ছে আলু কিনতে গেলি বা কোনো কিছু কিনতে গেলি, তাহলে কিন্তু কি করা হয়, একটা 1 কেজির পাথর বা অন্য কিছু একটা কিন্তু সাপেক্ষে জিনিসটা নির্ণয় করা হয়। হ্যাঁ, ঠিক এরকম আমাদের নির্দেশক তড়িৎদ্বারটাও হচ্ছে যে একটা বিভবের সাহায্যে অন্য একটা অজানা তড়িৎদ্বারের বিভব নির্ণয় করার পদ্ধতি। এটাকে বলা হয়, ওই জানা বিভবের তড়িৎদ্বারকে বলা হয় নির্দেশক তড়িৎদ্বার। তাহলে আমরা নির্দেশক তড়িৎদ্বারের কি থাকতে হবে? অবশ্যই ভ্যালুটা আমাদের আগে থেকে জানতে হবে, যে যার সাহায্যে আমি অন্য একটা অজানা তড়িৎদ্বারের কি বের করব, বিভব বের করব। তাহলে আমরা সংজ্ঞা যদি লিখি, এটা সংজ্ঞা হিসেবে আসে, তাহলে লিখবি হচ্ছে এটা, যে তড়িৎদ্বার, যে তড়িৎদ্বারের বিভব নির্দিষ্ট, যেমন আমরা হাইড্রোজেনের বিভবটা কিন্তু শূন্য পড়ছিলাম, নির্দিষ্ট ও সঠিকভাবে জানা থাকে, যে তড়িৎদ্বারের বিভব নির্দিষ্ট ও সঠিকভাবে জানা থাকে
এবং যার সাহায্যে অন্য কোনো অজানা তড়িৎদ্বারের এবং যার সাহায্যে অন্য কোনো অজানা তড়িৎদ্বারের কি বিভব নির্ণয় করা হয় তাকে নির্দেশক তড়িৎদ্বার বলে। যেমন আমরা হাইড্রোজেন তড়িৎদ্বারকে পড়ছিলাম। তবে এই তড়িৎদ্বার গুলা কিন্তু দেখ, হাইড্রোজেন তড়িৎদ্বার কিন্তু গ্যাস, গ্যাস দিয়ে তো আর তড়িৎদ্বার বানানো যাবে না, সেক্ষেত্রে কিন্তু অন্য একটা নিষ্ক্রিয় ধাতুর সাহায্য নিতে হয়। আচ্ছা, এখন এই নির্দেশক, আচ্ছা সংজ্ঞা বুঝছস? সংজ্ঞা, হ্যাঁ। এখন একটা হচ্ছে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার, একটা হচ্ছে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার বা মুখ্য তড়িৎদ্বার বলা হয়, বা মুখ্য তড়িৎদ্বার। এটা হচ্ছে ওই যে আহ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, হ্যাঁ এটা উদাহরণ হিসেবে আসে। প্রমাণ হাইড্রোজেন, প্রমাণ কেন বলা হলো? কারণ এটার আমাদের সব কিছু ভ্যালু সঠিকভাবে জানা থাকে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, বা এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এটাকে কি বলা হয়? স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, যেটাকে সংক্ষেপে সি বলা হয়। সি, SHE। SHE তো তাহলে ফুল মিনিং কি হবে? এস এ তো হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। আচ্ছা আচ্ছা, 2 নাম্বার, মুখ্যর পরে কি আসবে, প্রাইমারির পরে কি আসবে? সেকেন্ডারি, সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার। ঠিক আছে, তো এটার উদাহরণ কি কি হতে পারবে? উদাহরণগুলো পরীক্ষায় আসে। ক্যালোমেল তড়িৎদ্বার, আমরা কি অলরেডি ক্যালোমেল জিনিসটা পড়ছিলাম? হ্যাঁ। মনে আছে? ক্যালোমেল তড়িৎদ্বার একটা সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার। এটার বাইরে আরেকটা আছে হলো গ্লাস তড়িৎদ্বার। একটু মনে রাখিস উদাহরণগুলা, তাহলেই হবে। মেকানিজম গুলা আমি তোদের PDF দিয়ে দিবনি এই অধ্যায় শেষে। একটা হচ্ছে কুইন হাইড্রন তড়িৎদ্বার, এটা কিন্তু পরীক্ষায় আসে। কুইন হাইড্রন তড়িৎদ্বার। আরেকটা হচ্ছে তোর সিলভার সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার। সিলভার সিলভার ক্লোরাইড, এটা কি ধাতু ও তার অদ্রবণীয় লবণ তড়িৎদ্বার না? দেখতো, সিলভার সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার মানে কি, ধাতু হচ্ছে সিলভার ও তার অদ্রবণীয় লবণ, সিলভার ক্লোরাইড কি পানিতে দ্রবীভূত হয়? না। সিলভার সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার। তবে প্রমাণ হাইড্রোজেন, এই যে প্রমাণ হাইড্রোজেন যে তড়িৎদ্বার আছে না, এটা কি হাইড্রোজেন দিয়ে তৈরি হয়েছে না? যেহেতু হাইড্রোজেন দিয়ে তৈরি হয়েছে, হাইড্রোজেন তো আর সরাসরি ইউজ হয় না, গ্যাস হিসেবে থাকে, তাহলে এর জন্য প্লাটিনাম নেওয়া হয়। আর হাইড্রোজেন যখন গ্যাস হইতেছে, যেহেতু প্রমাণ, তাহলে প্রমাণ অবস্থায় কি থাকবে? চাপটা আর ঘনমাত্রাটা কি ফিক্স থাকবে না? আমরা প্রমাণ এক তাপমাত্রা, এক চাপ আর কি ঘনমাত্রা জানি। তাহলে এখানে হাইড্রোজেনের ঘনমাত্রা, চাপ কত হবে? এক এটিএম। 1 ATM। আর হাইড্রোজেনকে আমরা কি হিসেবে পাই? H+ হিসেবে পাই না? তাহলে এটা কি আমাদের অ্যাকুয়াস না, দ্রবণ না? তাহলে দ্রবণের ঘনমাত্রা কত হবে? দ্রবণের এক ঘনমাত্রা, মোল। ঘনমাত্রা হবে 1 মোলার। এবং এই যে যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব, এটার ই সেলের মান কত আসবে? ই নট সেলের মান কত আসবে? ই নট সেলের মান কি 0 ভোল্ট হবে না? ই নট সেলের মান হবে 0 ভোল্ট। ঠিক আছে, আর এইখানে কিন্তু অবশ্যই অবশ্যই হাইড্রোজেনটা কি হিসেবে আছে? হাইড্রোজেনটা হচ্ছে আমাদের গ্যাস হিসেবে আছে। আর এই হাইড্রোজেন তড়িৎদ্বারের সাহায্যে, যেটাকে বলা হচ্ছে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার, এটার সাহায্যে বাকি সকল তড়িৎদ্বারের কি বিভবটা নির্ণয় করা হয়। এর জন্য এটাকে বলা হচ্ছে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার বা মুখ্য তড়িৎদ্বার। বুঝতে পারছস? আর আরেকটা জিনিস এখানে থেকে একটু মনে রাখিস, যে গ্লাস তড়িৎদ্বারে, এখন গ্লাস কি, গ্লাস তো কাঁচ, তাহলে কাঁচের, কাঁচ তো এত শক্ত কাঁচ দিলে হবে না, এখানে কিন্তু
মেমব্রেন টাইপ কাজ থাকবে, মানে কাচের ভেতর দিয়ে আয়নগুলা যাতায়াত করতে পারবে। এর জন্য গ্লাস তড়িৎদ্বারে গঠনটা আর কি অনেক সময় পরীক্ষায় আসে। তো সেই ক্ষেত্রে উম, আচ্ছা, কাচের মূল উপাদান কি? সিলিকন ডাইঅক্সাইড না? সিলিকন ডাইঅক্সাইড, আরেকটা হচ্ছে তোর মনে রাখিস একটু সোডিয়াম অক্সাইড, আরেকটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। সিলিকন, সোডিয়াম আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এই সবগুলা নিয়ে হচ্ছে সাধারণত গ্লাস তড়িৎদ্বারের মূল উপাদান, মানে মেমব্রেন বা কাচের যে মেমব্রেনটা আছে সেটা বানানো হয়। আর দ্রবণ হিসেবে কি থাকে? হুম, এই গ্লাস তড়িৎদ্বারের যদি আমরা দ্রবণ বলি, তাহলে দ্রবণ হিসেবে থাকবে হচ্ছে এইচসিএল। দ্রবণ হিসেবে কি থাকবে? এইচসিএল, এবং এটার ঘনমাত্রা অবশ্যই অবশ্যই 1 মোলার হবে। আচ্ছা, গ্লাস তড়িৎদ্বারের এই যে সিলিকন ডাইঅক্সাইড, এটার পার্সেন্টেজটা একটু মনে রাখিস। যেহেতু কাচের মূল উপাদান হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, এটা বেশি পরিমাণে থাকবে 72%। তারপরে সোডিয়াম অক্সাইড থাকবে হচ্ছে তোর 22%। আর ক্যালসিয়াম অক্সাইড থাকবে হচ্ছে, এই যে যোগ করবি 72 ছয় কত হয়? 70, 90, 94, এটা তাহলে কত পার্সেন্ট হবে? 6% হবে। এইভাবে একটু মনে রাখিস। আর গ্লাস তড়িৎদ্বারের এটা হচ্ছে সাধারণত মেমব্রেন হিসেবে ব্যবহার হয়। এই যে যে উপাদানটা এখানে লেখা হয়েছে না, আমরা যদি একটু ডানে নিয়ে আসি, এটা কিন্তু আমাদের মেমব্রেন। এটা আমাদের কি হিসাবে ব্যবহৃত হয়? মেমব্রেন। মেমব্রেন বুঝোস তো? একটা পাতলা পর্দার মতো আর কি কনসেপ্টটা। আর এইখানে তড়িৎদ্বার হিসেবে কি ব্যবহার করা হবে? গ্লাস তড়িৎদ্বারের তড়িৎদ্বার হিসেবে সিলভার ধাতু ব্যবহার করা হবে। গ্লাস তো আর তড়িৎদ্বার হবে না, ওটার ভিতরে তো আর ইলেকট্রন যেতে পারে না কাচের ভিতর দিয়া। একটা হচ্ছে সিলভার ব্যবহার করা হবে। ঠিক আছে, বুঝতে পারছিস বিষয়টা? এইটা একটু জাস্ট, এটা আর কি মেবি তোদের সিলেবাসের বাইরে, বাট যদি সামনে অ্যাডমিশন টেস্ট তখন দেয় যে গ্লাস তড়িৎদ্বারে মেমব্রেন হিসেবে নিচের কোনটি ব্যবহার হয়, ধর অপশনের ভিতরে এরকম পার্সেন্টেজ দেওয়া দিল, দ্রবণ হিসেবে কি ব্যবহার হয় আর তড়িৎদ্বার হিসেবে কি ব্যবহার করা হয়। এটুকুই জাস্ট একটু মনে রাখলেই হবে। কোনো কোশ্চেন আছে? আর ক্যালোমেলের কথা মনে আছে তো নাকি? ওই যে মার্কিউরাস ক্লোরাইড, Hg2Cl2, যদি দেখি, এটাকে হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বারের উপাদানটা মনে আছে তো? মার্কারি থাকতো, আর ওই যে Hg2Cl2 ব্যবহার করা হতো। আর কি ছিল? পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে। আর Hg2Cl2 এটার কিন্তু ভৌত উপাদানটা অবস্থাটা কিন্তু সলিড ছিল, আর পটাশিয়াম ক্লোরাইডের এটার ভৌত অবস্থান ছিল অ্যাকুয়াস। এই হলো আমাদের ক্যালোমেল তড়িৎদ্বার। বল, কারো কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? আমাদের 1 মিনিট সময় আছে। আমরা ওই যে মামা, এরপরে। হ্যাঁ, এখানে যে 72% সিলিকন ডাই অক্সাইড, এখানে যে ব্র্যাকেটের পাশে মেমব্রেন লেখছেন না, এটা কেন লেখছেন? আমি এটা একটু মানে শুনি নাই এটা। মানে এই সবগুলা মিলায়া গ্লাস তড়িৎদ্বারের মেমব্রেন তৈরি করা হয়। কাচের ও মতো একটা আচ্ছা। পর্দার মতো একটা তৈরি করা হয়। এগুলার উপাদান লিখছি যে মেমব্রেন হিসেবে কি কি ব্যবহৃত হয়, সিলিকন ডাইঅক্সাইড, সোডিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড একত্রে মিক্সড কইরা ওই মেমব্রেনটা তৈরি করা হয়, যেটার ভিতর দিয়ে আয়ন চলাচল করতে পারে। ঠিক আচ্ছা, আছে? বুঝছি। হ্যাঁ। ওকে। কারণ কাঁচ তো আর সরাসরি ইলেকট্রন প্রবাহ করবে না, ইলেকট্রন প্রবাহ করবে ওইখানে সিলভার। কিন্তু ওই গ্লাস তড়িৎদ্বারের ওই গ্লাস মেমব্রেন তৈরি করা হয় এটা দ্বারা। আর ওই মেমব্রেনের ভিতরে এরকম পাইপের মতো অপশন থাকে, সেখানে এইচসিএল দ্রবণ থাকে, যেটা আর কি তড়িৎ বিশ্লেষক দ্রবণ হিসেবে ব্যবহৃত হয়। আমরা মুক্ত শক্তির পরিবর্তন মেবি পড়ছিলাম অনেক ক্লাস আগে। এটার সাথে ই সেলের সম্পর্কটা কিন্তু বিপরীত সম্পর্ক ছিল। মানে ডেল জি যদি পজিটিভ হইতো, ই সেল হইতো নেগেটিভ। আবার ই সেলের মান নেগেটিভ থাকলে কি